অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য জুলাই ঘোষণাপত্র জরুরি বলে মনে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানায় সংগঠনের নেতারা। তারা বলেন, নির্ধারিত সময়ে জুলাই ঘোষণাপত্র জারি না করা সরকারের ব্যর্থতা। এ সময় রাজনৈতিক দলগুলোকে সব মতানক ভুলে জাতির অগ্রগতির প্রশ্নে এক হওয়ার আহ্বান জানান তারা। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। জুলাই ঘোষণাপত্র নিয়ে গেল বছরের 31 ডিসেম্বর 15 দিনের আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর মধ্যে দেশব্যাপী চলে ঘোষণাপত্র নিয়ে প্রচার ও জনসংযোগ। কিন্তু ঘোষণাপত্র নিয়ে সরকারের তরফ থেকে এখনো কোনো নির্দিষ্ট দিনক্ষণ না প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। গত 15 দিনের প্রোক্লেমেশন ইস্যুতে সরকারের তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপও শুরু করেনি। আমরা সরকারের এই অনীহা ও ধীরগতির তীব্র নিন্দা জানাচ্ছি। সরকারের মন্থর গতি এবং নির্জীব মনোভাবের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিদ্যমান সংবিধানের 106 অনুচ্ছেদের মতো আইনি বাধ্যবাধকতাহীন অনুচ্ছেদ এই সরকারের পূর্ণাঙ্গ বৈধতা ভিত্তিমূল হতে পারে না। সরকারকে মনে রাখতে হবে, খোদ তার নিজের বৈধতার স্বীকৃতির জন্যই অবিলম্বে জুলাই প্রোক্লেমেশন জারি করা দরকার। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এ সময় জুলাই 24-এর আন্দোলনের সব অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দাবি জানান নেতারা। 15 তারিখের মধ্যে সরকার ভিজিবল অনেকগুলো উদ্যোগ নিতে পারত, সেটা সরকারের একটা ব্যর্থতার পরিচয় হয়েছে। কিন্তু সকলকে একসাথে আলোচনা টেবিলে, বাংলাদেশে এটা গত 53 বছরের একটি পলিটিক্যাল কালচার, একসাথে বসা, একসাথে আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া, জাতির প্রশ্ন ঐক্যমত পোষণ করা, এগুলো বাংলাদেশে কালচারটা নষ্ট হয়ে গিয়েছে। আমরাও সেই কালচার কিভাবে ফিরিয়ে আনা যায়, বর্তমান ছাত্র জনতা সরকার সে উদ্যোগটি নিয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠক থেকে ঘোষণাপত্র প্রকাশের সুনির্দিষ্ট তারিখ জানানোর প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠন দুটির নেতারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, প্রতিহিংসা ও বিচ্ছেদ থেকে এই বিচার করা হয়েছিল। মামলায় খালেদা জিয়া সহ 6 আসামির কারো বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা মেলেনি। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জিয়া অরফানেজ ট্রাস্টের টাকা আত্মসাতের অভিযোগে 2018 সালের 8 ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5 বছর এবং তারেক রহমান সহ 5 জনকে 10 বছর করে কারাদণ্ড দেয় বিচারিক আদালত। পরে ওই বছরের 30 অক্টোবর খালেদা জিয়ার সাজা বাড়িয়ে 10 বছর করে হাইকোর্ট। পরে আপিল করেন বেগম খালেদা জিয়া সহ 3 আসামি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 3 জন আপিল করেননি। 4 দিন শুনানি শেষে বুধবার সব আসামিকে খালাস দিয়ে রায় দেন আপিল বিভাগ। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। এবং আরো বলেছেন যে এই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ বলেন, রায়টি সর্বসম্মত সিদ্ধান্তে দেয়া হচ্ছে। খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব আসামি নিরপরাধ। মামলায় আইনের অপপ্রয়োগ আর পুরো বিচারের প্রক্রিয়াটি ছিল প্রতিহিংসামূলক। আদালত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ বলেছেন যে দেখেন, এই সিদ্ধান্ত অর্থাৎ আপিল বিভাগের আজকের রায়ের পরিপ্রেক্ষিতে এই যারা আসামি এবং আপিলকারী তাদের সমাজে যে সম্মান হানি ঘটেছিল তার একটা চিরসমাপ্তি ঘটবে এবং তাদের ইনোসেন্টটা আজকে থেকে পুনরুজ্জীবিত হবে। বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য
নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। আদালতের মাধ্যমে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনোসেন্ট। মামলাটি প্রতিহিংসামূলক ছিল বলে স্বীকার করেছে মামলার বাদী দুর্নীতি দমন কমিশনও। দুদকের আইনজীবী বলেন, মামলাটি শুরুর দিকেই বাতিল করা যুক্তিসঙ্গত ছিল। বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাওয়া উচিত। 4 দিন শোনার পরে আজকে রায় দিচ্ছে এবং পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করেছে। বিশ্লেষণ করে যেটা পাওয়া গেছে আমার মনে হয় দ্যাট ইজ রাইট। 2018 সালের 8 ফেব্রুয়ারি এ মামলায় 5 বছরের সাজা হওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় বেগম জিয়াকে। 2 বছর 1 মাস 13 দিন জেল খাটার পর নির্বাহী আদেশে মুক্তি পান তিনি। এতিমদের টাকা আত্মসাৎ করেছেন এমন অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গত 1.5 দশক ধরে নানা রকম তুচ্ছ-তাচ্ছিল্য ও ব্যঙ্গাত্মক মন্তব্য করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় এই মামলার গতিপথ। মামলার বাদী দুদক আদালতকে জানায়, খালেদা জিয়াকে সাজা দেওয়ার মতো কোনো তথ্য উপাত্ত এ মামলায় ছিল না। আজ খালেদা জিয়াকে নিরপরাধ বলে রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রভাব খাটিয়ে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক বানিয়েছেন বলে তথ্য পেয়েছে দুদক। এই অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে কমিশন। আর অবৈধ সম্পদের অভিযোগে সদ্য পথ হারানো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, তার বোন, চাচা সহ পরিবারের 5 জনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া অর্থ পাচারের অভিযোগে মামলা হয়েছে সাবেক এমপি শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানকের পরিবারের বিরুদ্ধে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। Thank you so much. 2023 সালের 1 জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচালক নির্বাচিত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। তিনি পান 8 ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নেপালের শম্ভু আচার্য পান 2 ভোট। ওই নিয়োগে তখনই প্রশ্ন তোলে চিকিৎসা বিষয়ক সাময়িকী দ্য ল্যান্সেট। একটি দেশের প্রধানমন্ত্রীর মেয়ে হওয়ায় কম যোগ্যতা থাকার পরও পুতুল দায়িত্ব পেয়েছেন বলে দাবি করেন তারা। শেখ হাসিনার পতনের পর পুতুলের বিকল্প কাউকে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চিঠি পাঠায় অন্তর্বর্তী সরকার। এখন তার নিয়োগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিল দুদক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও তার ক্ষমতার অনৈতিকভাবে ব্যবহার করেছিলেন মর্মে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুর্নীতির মামলা হলেই পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালকের পদ হারাবেন বিষয়টি তেমন নয়। সদস্য রাষ্ট্রে ভোটে 5 বছরের জন্য দায়িত্ব পেয়েছেন তিনি। আবার এটিকে রাজনৈতিক প্রতিহিংসাও বলছেন অনেকেই, তবে তা অস্বীকার করেন দুদক মহাপরিচালক। আমাদের অনুসন্ধান দল এই বিষয়ে অত্যন্ত সচেতন। তারা এই বিষয়গুলো কোনো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখবেন না। এদিকে ব্রিটেনে মন্ত্রিত্ব হারানোর পর আরেক দুঃসংবাদ পেলেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দুর্নীতির অভিযোগে তার বোন আজমিনা সিদ্দিক, চাচা শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। জনাব তারেক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিক কর্তৃক পরস্পর যোগসাজশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও 259 কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর প্রায় 200 কোটি টাকা পাচারের অভিযোগে মামলা হয়েছে সাবেক এমপি শামীম ওসমান ও তার স্ত্রীর বিরুদ্ধে। বৈদেশিক যে কলগুলো এসে থাকে সেই কলের বিপরীতে বাংলাদেশে যে প্রাপ্য অর্থ সেটা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানি লন্ডারিং অপরাধ করায় আলোচ্য মামলাটি রুজু করা হয়েছে। দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে দুদক। মুখ্য সচিবের বিরুদ্ধে মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। চেয়ারম্যান কে টেলিকমিউনিকেশন।
ধীরে ধীরে দর্শনার্থী বাড়ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, বেচাকেনা বাড়ছে সমান তালে। এদিকে ক্রেতা আকর্ষণে বিভিন্ন পণ্যে মূল্যছাড় দিচ্ছে যমুনা, ওয়ালটন, বিএমটিএফ লিমিটেড সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রথম কয়েকদিন তেমন বেচাকেনা না থাকলেও এখন পুরোপুরি জমে উঠেছে মেলার আমেজ। এদিকে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে যমুনা ইলেকট্রনিক্সের প্যাভিলিয়নে থাকছে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ অত্যাধুনিক সব ইলেকট্রনিক্স পণ্যের সমাহার। সেই প্রতিটি পণ্যেই থাকছে বিশেষ মূল্যছাড়। মোটরসাইকেল, টিভি, ফ্রিজ, হোম অ্যাপ্লায়েন্স, এয়ার কন্ডিশনার এবং লটস অফ গুডস আমরা এখানে করছি। ক্ষেত্র বিশেষে 10 থেকে 25% পর্যন্ত আমরা এখানে ডিসকাউন্ট ঘোষণা করেছি। দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটনেও দেখা মিলেছে দৃষ্টিনন্দন সব পণ্যের। রয়েছে স্মার্ট ফ্রিজ, এসি সহ বিভিন্ন পণ্য। এবারে বাণিজ্য মেলায় আমাদের ওয়ালটন প্যাভিলিয়নে পণ্যের যে নতুনত্বগুলো নিয়ে আসা হয়েছে সেই পণ্যগুলোই প্রদর্শন করা হয়েছে। আমাদের প্যানোরামা সিরিজের নতুন এয়ার কন্ডিশনার, এই এয়ার কন্ডিশনারে আপনার অ্যান্ড্রয়েড এলইডি ডিসপ্লে সংযুক্ত হয়েছে। ইলেকট্রনিক্স পণ্যের পাশাপাশি ক্রেতারা ভিড় করছে বাংলাদেশ সেনাবাহিনীর অধীনস্থ বিএমটিএফ লিমিটেডের প্যাভিলিয়নে। আমদানি করা পণ্য মানেই খুব গুণগত মানসম্পন্ন হবে। এখান থেকে জনগণকে বের করে এনে দেশীয় পণ্যের উপরে আস্থা তৈরির জন্যই বিএমটিএফ কাজ করে যাচ্ছে। সেই আঙ্গিকে আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান নিয়ে আমরা অত্যন্ত আনকম্প্রোমাইজ ভাবে কাজ করছি। আমি এর আগেও আপনার গতবার মেলায় আমি জুতা নিয়েছিলাম, অনেক ভালো পেয়েছে। ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম বিএমটিএফ ফার্নিচার, তো সেই পোস্ট দেখে আমি ফার্নিচার কিনতে আসছি। আগামী সপ্তাহ থেকে মেলা আরো জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবার প্রবাসের খবর। পয়লা ফেব্রুয়ারি থেকে সৌদি আরব ভ্রমণকারীদের মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে দেশটির সরকার। এছাড়াও হজ ব্যবস্থাপনায় আরো উন্নত করতে এবছর নিশ্চিত করা হবে রোবট, উড়ন্ত ট্যাক্সি, এআই সহ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। জেদ্দায় হজ ও উমরা এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে উঠে এসেছে এসব তথ্য। সৌদি প্রতিনিধি সাজিদুল ইসলামের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন জাহিদুল আলম। জেদ্দায় শুরু হয়েছে 3 দিন ব্যাপী হজ ও ওমরা মেলা। মেলার উদ্বোধন করে সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল রাবিয়া জানান, এবছর হজ যাত্রীদের বিড়ম্বনাহীন, সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা উপহার দিতে অঙ্গীকারবদ্ধ তার সরকার। পয়লা ফেব্রুয়ারি থেকে ভ্রমণকারীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে মেনিনজাইটিসের টিকা। নিশ্চিত করা হবে রোবট, উড়ন্ত ট্যাক্সি, এআই সহ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। মঙ্গলবার হজ ও ওমরা এক্সিবিশন পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সে দেশের হজ, আমাদের হজ নিয়ে তুলনামূলক আলোচনাও আমরা করেছি। এতে করে আমরা যে ডেলিগেশন এসেছি আমরা অত্যন্ত উপকৃত হয়েছি এবং এর মাধ্যমে আমাদের হজ ম্যানেজমেন্টে আমরা গতি আনতে পারবো, এটা আমরা মনে করি। এক ছাতার নিচে বাংলাদেশের বেসরকারি এজেন্সিগুলো হজযাত্রীদের জন্য পছন্দমতো মুআল্লেম, ক্যাটারিং সার্ভিস বেছে নিতে পারায় সন্তুষ্ট এজেন্সি প্রতিনিধিরা। ওনারা আমাদের সাথে এগ্রিমেন্ট ফাইনাল করেছেন যে ইনশাআল্লাহ ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস আমাদেরকে দিবেন হাজিদের ব্যবস্থাপনায়, মিনা, মুজদালিফা, আরাফা এবং ফুড সার্ভিস, সকল কিছুতে ওনারা একটা ডিফারেন্স কিছু করবেন আমাদের জন্য। এদিকে বাংলাদেশি হজ যাত্রীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে সৌদি মুআল্লেম সার্ভিস কোম্পানি। 10,000 حاجي إن شاء الله سوف نقوم بخدمتهم في موسم حج 1446। মেলায় বাংলাদেশ সহ 87টি দেশের ধর্মমন্ত্রী ও বেসরকারি হজ ব্যবস্থাপনার প্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। জাহিদুল আলম, এটিএন বাংলা।